200 গাড়ি পেলে আয়কর আদায় বাড়বে 23,000 কোটি টাকা, আইএমএফকে এনবিআর প্রতিশ্রুতি। ঈদের পর থেকে 9 কার্য দিবসে ডিএসসির সূচক কমেছে 260 পয়েন্ট। শেয়ার বাজার নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার 3। সংশোধিত টেলিযোগাযোগ আইনে বাড়ছে বিটিআরসির ক্ষমতা, বকেয়া শোধ না করলে অপারেটরদের ব্যাংক হিসাব জব্দ। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি ইফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। 200 গাড়ি পেলে 23,000 কোটি টাকা আয়কর আদায় বাড়ানো সম্ভব। দাতা সংস্থা আইএমএফকে এমন প্রতিশ্রুতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। কর্মকর্তারা জানান, গাড়ি কিনতে খরচ হবে 210 কোটি টাকা। আইএমএফ এর শর্ত পূরণে আগামী অর্থ বছরে আয়কর আদায় বাড়াতে হবে প্রায় 43,000 কোটি টাকা। এনবিআর এর হিসেবে চলতি অর্থ বছরে আয়কর আদায় হবে 1,20,000 কোটি টাকা। আইএমএফ এর শর্ত পূরণে আগামী অর্থ বছরে দরকার 1,63,000 কোটি টাকা, অর্থাৎ আদায় বাড়াতে হবে 43,000 কোটি টাকা। এনবিআর জানিয়েছে, স্বাভাবিক প্রবৃদ্ধি থেকে আসবে 16,000 কোটি টাকা। বাকি 26,000 কোটি আদায়ে 10 ধরনের ব্যবস্থা নেওয়া হবে। উৎসকর মনিটরিং থেকে আসবে 23,000 কোটি টাকা। ছাড় কমিয়ে 1,000 কোটি, সেবার মান বাড়িয়ে 500 কোটি ও মাঠ পরিদর্শন থেকে আসবে আরও 500 কোটি টাকা। বর্তমানে মোট আয়করের 60 ভাগই আসে উৎসে কর থেকে। এনবিআর জানিয়েছে, এ খাতে নজরদারি বাড়ানো গেলে পূরণ হবে রাজস্বের বড় চাহিদা। বিশেষজ্ঞরা বলছেন, এসব উদ্যোগের পাশাপাশি কর ফাঁকি রোধ ও করের নতুন নতুন ক্ষেত্র আবিষ্কারে মনোযোগ দিতে হবে। উৎস আয়করের জায়গাটি আমাদের আসলে যদি মৌলিকভাবে যদি আমরা আরও স্ট্রেনথেন করতে পারি এবং এটাকে যদি আমরা অ্যানালিসিস করে তার ত্রুটি বিচ্যুতিগুলিকে চিহ্নিত করতে পারি, তাহলে এটা একটা কার্যকরী পদক্ষেপ নেওয়া সম্ভব। একই সাথে আমি মনে করি কর ফাঁকির যে প্রবণতা আছে এবং যে বিষয়টি আছে সেটি আমাদের নজর দিতে হবে। আইএমএফকে এনবিআর জানিয়েছে, রাজস্ব বৃদ্ধি নিশ্চিতে দিতে হবে লজিস্টিক্স সুবিধা। কর আদায় প্রক্রিয়ায় নজরদারি বাড়াতে জুনের মধ্যে 100 জিপ গাড়ি ও 100টি মাইক্রোবাসের শর্ত দিয়েছে সংস্থাটি। প্রতি 100 টাকা আদায়ে বাংলাদেশে মাত্র 48 থেকে 50 পয়সা খরচ করা। আমাদের পার্শ্ববর্তী দেশসমূহে কোথাও 80 পয়সা, কোথাও 1 টাকা, কোথাও 100 টাকা। রেভিনিউ সার্ভিসে আপনি যদি জনবল নিয়োগ করেন, আপনি যদি তাদের লজিস্টিক সাপোর্ট সুন্দর মতো দেন, আজকে যে রেভিনিউ হয়েছে কালকে ডাবল হয়ে যাবে। আয়কর বিভাগের সক্ষমতা বাড়াতে অর্থ মন্ত্রণালয়ে একটি বিশদ চাহিদা দিয়েছে এনবিআর। ভবন নির্মাণ, কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি, ডিজিটাইজেশন সহ নানা বিষয়ে জোর দেয়া হয়েছে। এতে ব্যয় হবে আনুমানিক 4,000 কোটি টাকা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইনে বিভিন্ন মাধ্যম ব্যবহার করে পুঁজিবাজারের নিয়ন্ত্রণকারী সংস্থা এবং বিভিন্ন শেয়ারের দাম নিয়ে গুজব তৈরি করার অভিযোগে 3 সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, চক্রটি ফেসবুক সহ অনলাইনে গ্রুপ খুলে অপপ্রচার চালাতো। তাদের নামে একাধিক মামলাও আছে। তারা শেয়ারের দাম নিয়ে কারসাজি ও গুজব ছড়ানো ছাড়াও বিভিন্ন কোম্পানির নামে অপপ্রচার চালানোর তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে আরও যারা জড়িত তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে ডিবি। এছাড়া সাধারণ বিনিয়োগকারীদের উস্কানি দিয়ে পুঁজিবাজার অস্থিতিশীলকারীদের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি পুলিশের। ওই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের বিরুদ্ধে আপত্তিকর তথ্য, যেটা সাইবার সিকিউরিটি আইনের লঙ্ঘন এবং তাদের বিরুদ্ধে মামলা হওয়ার মতো ঘটনা তারা প্রায়ই করে আসছে। তারা তাদের যখন বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা কেউ কথা বলে, তারা সাথে সাথে ওই সকল চক্র সাথে নিয়ে তারা রাস্তায় এসে তারা একটা রাস্তায় নেমে যায়। ঈদের পরে 9 কার্যদিবসের 8 দিনই সূচকের পতন হয়েছে ঢাকার শেয়ার বাজারে। এ সময় ডিএসসি এক্স কমেছে 260 পয়েন্ট। এর মধ্যে শুধু গেল সপ্তাহেই সূচকের পতন হয় 168 পয়েন্ট। এ সময় বাজার মূলধন কমেছে 6,764 কোটি টাকা। অন্যদিকে চট্টগ্রাম শেয়ার বাজারে গত সপ্তাহে সার্বিক সূচক কমেছে 419 কোটি টাকা।
৩৯ মাস আগে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ছিল ৫,৫১৫ পয়েন্টে, আর বর্তমানে ডিএসসি সূচক অবস্থান করছে ৫,৫১৮ পয়েন্টে। সেই হিসেবে ৩ বছর ৩ মাস আগের অবস্থানে চলে গেছে সূচকের অবস্থান। গেল ঈদের পর থেকে এ পর্যন্ত ডিএসসি সূচক কমেছে ২৬০ পয়েন্ট। এরপর গত বুধবার দরপতনের সর্বনিম্ন সীমা ৩% বেঁধে দেয় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। তার পরের দিনই সূচক কমে ৬০ পয়েন্ট। নিয়ন্ত্রক সংস্থার এমন উদ্যোগের পরও সূচকের পতন ঠেকানো যাচ্ছে না। তাই এমন পরিস্থিতিতে সতর্কতার সাথে বিনিয়োগের পরামর্শ সংশ্লিষ্টদের। বিনিয়োগটা হওয়া উচিত আমার ফান্ডামেন্টালসের দিকে, তাহলে আমার ঝুঁকিটা কমবে, এবং শেয়ার বাজারে বিনিয়োগে যদি ধৈর্য থাকে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, আপনার টাকা ফেরত আসবে। আপনার এই ইনভেস্টমেন্টের ভ্যালু কমে যাচ্ছে, ওইদিকে ইন্টারেস্ট যোগ হচ্ছে, যার কারণে আপনি ফোর্স সেলের মধ্যে পড়েন। তো এই জায়গাতে বিনিয়োগের জন্য কখনোই আপনি মার্জিন লোন ইউজ করবেন না। এদিকে বিদায়ী সপ্তাহে ঢাকার শেয়ার বাজারে সবকটি সূচকের পতন হয়েছে। প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৬৮.২১ পয়েন্ট, অবস্থান করছে ৫,৫১৮ পয়েন্টে। সপ্তাহ জুড়ে ডিএসইতে মোট লেনদেন হয় ২,৭৬৪ কোটি ৯০ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১,৯১২ কোটি ৮১ লাখ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬,৯৯,৫৬১ কোটি টাকা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৭,০৬,৩২৫ কোটি টাকা। অন্যদিকে বিদায়ী সপ্তাহে চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে ৪২৯ পয়েন্ট, অবস্থান করছে ১৫,৮১৫ পয়েন্টে। সপ্তাহ জুড়ে মোট লেনদেন হয় ৮১ কোটি ৫৭ লাখ টাকা। একরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এক যুগ পর সংশোধন আনা হচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ আইনে। সময় মতন বকেয়া পরিশোধ না করলে মোবাইল অপারেটর সহ এ খাতের সব কোম্পানির ব্যাংক হিসাব জব্দ করতে পারবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এছাড়া নতুন ৯টি ধারা যুক্ত হচ্ছে সংশোধিত এ আইনে। বাড়ানো হচ্ছে বিটিআরসির ক্ষমতাও। টেলিযোগাযোগ খাতের উন্নয়নে ২০০১ সালে টেলিযোগাযোগ আইন করা হয়। এরপর ২০০৬ ও ২০১০ সালে ২ দফা সংশোধন করা হয়েছিল আইনটি। এবার আরও যুগোপযোগী করে আইনটিতে বেশ পরিবর্তন আনা হচ্ছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি জানায়, আইনের খসড়ায় সরকারি পাওনা আদায়ে সব অপারেটরের ব্যাংক হিসাব জব্দ করার বিধান রাখা হয়েছে। পরিবর্তন আনা হচ্ছে লাইসেন্স নবায়নের ধারাটিও। এক্ষেত্রে মন্ত্রণালয়ের পরিবর্তে শুধু কমিশন অনুমোদন দিতে পারবে। আবার বিদেশ থেকে সাইবার অপরাধে থাকছে শাস্তির বিধানও। অপারেটরদের ব্যাংকের হিসাবও জব্দ করার প্রবিধান রাখা হচ্ছে। লাইসেন্স নবায়নের যে বিধি প্রবিধানে বর্তমানে যেরকম আছে যে ওই মন্ত্রণালয় হয়ে করতে হবে না, এখন এটা সম্পূর্ণ কমিশনের এখতিয়ার হবে। আইন বিশেষজ্ঞরা বলছেন, টেলিযোগাযোগ আইনের সংশোধন করে বিটিআরসিকে অনেক ক্ষমতা দেওয়া হচ্ছে। এক্ষেত্রে বিটিআরসির কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। সংশোধনীগুলো যদি যে অবস্থা আছে সে অবস্থায় করা হয়, তাহলে আমাদের টেলিকম সেক্টরে সর্বময় ক্ষমতার উৎস হিসেবে থাকবে শুধুমাত্র বিটিআরসি, এবং এর ফলে ট্রান্সপারেন্সি বিজনেস, যেটা চেক অ্যান্ড ব্যালেন্স, সেটা সম্পূর্ণরূপেই নষ্ট হয়ে যায়। বিশেষজ্ঞরা জানান, প্রত্যক্ষ পরোক্ষভাবে দেশের প্রতিটি মানুষ টেলিযোগাযোগ সেবা নিয়ে থাকেন। তাই এ খাতের আইন হতে হবে সেবা বান্ধব। এজন্য ব্যবসায়ীরা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সেদিকে নজর দিতে হবে। অপারেটরদেরকে শাস্তির আওতায় আনতে গিয়ে তাদেরকে যদি এমন কোনো কিছুর মধ্যে নিয়ে আসা হয় যে তারা সঠিকভাবে সার্ভিস দেওয়ার চাইতে আইনের কোথায় ব্যত্যয় ঘটছে তা নিয়ে ব্যস্ত থাকে, তাহলে আমার কাছে মনে হয় সেটা ফ্রেন্ডলি হচ্ছে না। বর্তমানে আইনের ১০২টি ধারা আছে। সংশোধিত আইনে এটি কমিয়ে ৮৪ ধারা করা হচ্ছে। সরকারি কর্মকর্তারা জানান, টেলিযোগাযোগ আইনের সংশোধনী চলতি বছরের যে কোনো সময় সংসদে পাশ হতে পারে। আইডিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের বাজারে স্বর্ণের দাম আরও কিছুটা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। ভালো মানের বা ২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণের নতুন দাম ৬৩০ টাকা কমেছে। প্রতি ভরি স্বর্ণের দাম কমে হয়েছে ১,১২,৯৫০ টাকা। শনিবার বিকেল থেকেই নতুন দাম কার্যকর হবে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেটের দাম প্রতি ভরি ১,০৭,৯৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯২,৪০২ টাকা। তবে বেড়েছে সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরি ৭৬,৮৪২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ নিয়ে 10 দিনের ব্যবধানে দেশের বাজারে 7বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। শুধু এপ্রিলেই সমন্বয় করা হয়েছে 9 বার। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির ছাড়পত্র জটিলতায় ভোগান্তিতে প্রবাসীরা। বিশেষ করে ইউরোপ গমনেচ্ছুদের দুর্ভোগ পোহাতে হচ্ছে দূতাবাসের সত্যায়ন পেতে। এতে ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পাশাপাশি নেতিবাচক প্রভাব পড়ছে শ্রম বাজারেও। বিশেষজ্ঞরা বলছেন, সংকট সমাধানে প্রবাসী কল্যাণ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয় খুবই জরুরি। কর্মসংস্থান ভিসায় বিদেশ যাওয়ার অন্যতম শর্ত জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র। এতে গন্তব্য দেশের কর্মস্থান সম্পর্কে অনেকটা নিশ্চিত হওয়া যায়, ঠেকানো যায় মানব পাচার। ছাড়পত্র পেতে চাহিদাপত্রে সংশ্লিষ্ট দেশে বাংলাদেশ দূতাবাসের সত্যায়ন নিতে হয়। তবে আগে সত্যায়ন ছাড়াই ছাড়পত্র মিললেও বর্তমানে এ নিয়মে কঠোর বিএমইটি। রিক্রুটিং এজেন্সিগুলো জানায়, কোনো আগাম নোটিশ ছাড়াই সত্যায়নের নিয়ম চালু হয়। আগের ভিসায় বিদেশ যাত্রায় পড়তে হচ্ছে অনিশ্চয়তায়। 3 মাস হয়ে যায়, 2.5 মাস হয়ে যায়, তারপরেও আমাদের এইটে নাই ওইটে নাই এইভাবে করে আমাদের বিশেষ করে রোমানের ক্ষেত্রে এখনও আপনার স্মার্ট কার্ড, যেটা বিএমইটি স্মার্ট কার্ড পাচ্ছে না। দলগত ভিসার যে পদ্ধতিটা, যেটা অনেক লম্বা প্রসিডিউর, এম্বাসি থেকে সত্যায়ন করে এনে তারপরে মন্ত্রণালয় থেকে পারমিশন নিয়ে তারপরে কাজগুলা মূলত সরকার এভাবে করতে বলতেছে। এ বিষয়ে বিএমইটির মহাপরিচালক জানান, কোনো কোনো দূতাবাসের সাহায্য করার মানসিকতা নেই। গোটা পদ্ধতি ডিজিটালাইজড হওয়া দরকার। ছাড়পত্র সংকটে হুমকির মুখে শ্রমবাজার, বলছেন জনশক্তি রপ্তানিকারকরা। কর্মীরা যদি তাদের চাহিদা, তাদের ভিসা সংগ্রহ করে আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি না পায়, আইনি জটিলতার মধ্যে পড়ে, তাহলে এটা আমাদের জন্য ক্ষতিকর হবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে দূতাবাসগুলোর সমন্বয়ে গুরুত্ব বিশেষজ্ঞদের। দূতাবাস যদি ভিসা দেয় বা যাওয়ার জন্য অনুমতি দেয়, সেই ক্ষেত্রে বিএমইটি কিভাবে সেটাকে মোকাবেলা করবে, এইটি সরাসরি দূতাবাসের সাথে সমন্বয় করা দরকার। গণমাধ্যমে সেটা প্রচার হওয়া দরকার। ছাড়পত্র বিষয়ে দ্রুত বিএমইটির পক্ষ থেকে সুনির্দিষ্ট দিক নির্দেশনা থাকা জরুরি বলে মত অভিবাসন বিশেষজ্ঞদের। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে শুরু হয়েছে আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি প্রদর্শনী 2024 ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা আইসিবি সেন্টারে পল্লী উন্নয়ন একাডেমি ও লিমরাল ট্রেডের যৌথ উদ্যোগে 3 দিনের প্রদর্শনী চলছে। মেলায় বাংলাদেশ, চীন, ভারত, ইতালি, ভিয়েতনাম, জার্মানি সহ 14টি দেশের প্রতিনিধি অংশ নিয়েছে। এতে কৃষি প্রযুক্তি সম্পর্কিত গবেষক, উদ্যোক্তা, উৎপাদনকারী, আমদানিকারক এবং সাধারণ কৃষকরাও অংশ নিয়েছেন। এর মাধ্যমে পারস্পরিক তথ্য এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে। প্রদর্শনীতে রাইস মিল, ফিড মিল, ফ্লাওয়ার মিল, মেশিনারিজ, ফুড অ্যান্ড বেভারেজ প্রসেসিং, এগ্রি মেশিনারিজ এবং সাইলো সংক্রান্ত বিভিন্ন দেশের প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে। এতে দেশ বিদেশের 450টি প্রতিষ্ঠান তাদের পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করছে। তীব্র তাপপ্রবাহের কারণে এবার ধানের ফলন কমার আশঙ্কা করছেন কৃষকরা। কৃষিবিদরাও বলছেন, আগামী 10 থেকে 12 দিনের মধ্যে তাপমাত্রা সহনীয় না হলে দেরিতে লাগানো ধানের ফলন বিপর্যয় হতে পারে। লক্ষ্যমাত্রা পূরণ হওয়া নিয়েও দেখা দিয়েছে সংশয়। কৃষি বিভাগের হিসাবে এবার সারা দেশে 3,74,68,000 বিঘাতে বোরোর আবাদ হয়েছে, যেখান থেকে ধান উৎপাদনের লক্ষ্য 2,21,57,000 টনেরও বেশি। বগুড়া সহ বিভিন্ন এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া তীব্র দাবদাহের প্রভাব পড়তে শুরু করেছে বোরো ক্ষেতে। কিছু এলাকায় ধান কাটা মারাই শুরু হলেও বিঘা প্রতি গত বছরের তুলনায় ফলন কমেছে 2 থেকে 3 মণ। যে জায়গায় 1 বিঘাতে 25-26 মণ ধান পেয়েছিলাম, কিন্তু এবার দেখা যাচ্ছে 23-24 মণ ধান হচ্ছে। পাইছি হলো 23 মণ ধান, আগের বার ছিল 26 মণ ধান। এবার মনে হয় সম্ভবত ওয়েটারের কারণে, তাপমাত্রার কারণে ফলন হয়তো কম হয়েছে। তীব্র তাপে পরাগায়ন সমস্যার কারণে প্রভাব পড়ছে বোরো ধানের ফলনে। বিশেষ করে আলু, সরিষা তোলার পর দেরিতে লাগানো ফসলের ক্ষতিই হচ্ছে বেশি। এসব ধানের ফলন অন্তত 40 ভাগ কমতে পারে বলছেন কৃষি গবেষকরা। উচ্চ তাপমাত্রার কারণে ধানের যে স্ত্রী অংশের যে গর্ভাশয়ের যে আঠালোতা, এটি শুকিয়ে গেলে
পরাগরেণুকে সে আর ধারণ করতে পারবে না। সেক্ষেত্রে পরাগায়ন মিস করলে আপনার ফসল চিটা হবে। আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় নিয়ে কৃষি কর্মকর্তারা বলছেন তাপপ্রবাহ চললেও আগাম ধানের ক্ষতির সম্ভাবনা কম। তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকে তাহলে কিন্তু পরাগায়নের তেমন কোনো সমস্যা হবে না, এবং আমাদের যে বাকি যে 40 ভাগ আমরা আশা করছি যে সেটাও আমরা ভালোভাবে আমরা দানা গঠন পর্যায়ে নিয়ে যেতে পারবো, এবং সব মিলে আমরা বিগত বছরের ন্যায় এবারও একটা ভালো ফসল আমরা ঘরে তুলতে সক্ষম হব। টানা তাপপ্রবাহের পর ঝড় ও শিলাবৃষ্টির শঙ্কায় রয়েছেন চাষিরা। এতে ধানের ফলন আরো কম হওয়ার কথাও বলছেন তারা। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, আত্রাই, নওগাঁ। গরুর মাংসের বাড়তি দামের জন্য এবার দানাদার খাদ্য নির্ভরতাকে দুষছে মন্ত্রণালয়। তারা বলছে এজন্য গরু প্রতি মাসে খরচ 13,000 টাকার বেশি। তবে ঘাস নির্ভর পালনে মাংসের কেজি 5 থেকে 600 টাকায় নামিয়ে আনা সম্ভব। এখন সেদিকে নজর দিচ্ছে সরকার বলে জানিয়েছেন মন্ত্রী। রাজধানীতে বাজার ভেদে গরুর মাংসের কেজি 750 থেকে 800 টাকা। কম আয়ের মানুষের কাছে আমিষের এই উৎস এখন বিলাসিতা। শত চেষ্টায়ও দাম নিয়ন্ত্রণে না আসার কারণ হিসেবে গরুর বাড়তি দামের কথা বলছেন ব্যবসায়ীরা। মাল হানতে গেলে বলে হাটে গৃহস্থেরা বলে আমাদের খাবার দাম অনেক চড়া, আমরা সস্তা দিতে পারবো না। বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ করে খামার করেছেন মিনহাজ মুরাদ। কোরবানির ঈদ সামনে রেখে প্রস্তুতি নিচ্ছেন তিনি। তার মতো উদ্যোক্তাদের প্রধান দুশ্চিন্তা দানাদার খাবারের দাম নিয়ে। পদ্মা শুধু ভুসি আমি কিনতাম 35 টাকা করে, এখন এই কুরবানির ঈদের সামনে সেই ভুসিটা হয়ে গেছে 60 টাকা কেজি। 1 লাখ টাকার ধরেন এই দানাদার খাদ্য খাওয়াই প্রতি মাসে। গাছ তো আমাদের খেতে আছে, খেয়ার ধরেন আমরা কিনে আনি। 30 থেকে 32 টাকার ভিতরেই আমি কভার করতে পারতাম, কিন্তু এখন দানাদার খাদ্যের দাম প্রচুর বেড়ে গেছে। গরু প্রতি দিনে দানাদার খাবার লাগে 8 থেকে 12 কেজি। এতে মাসে খরচ 13,000 টাকার বেশি। বাড়তি এই খরচের চাপ শেষ পর্যন্ত পড়ে ভোক্তার কাঁধে। এ প্রশ্নে সংশ্লিষ্টরা বলছেন দেশে আবহমান কাল থেকেই পশুপালন ঘাস নির্ভর, দানাদার খাবার নির্ভর নয়। দানাদার খাবারে পশু দ্রুত মোটা তাজা হলেও বাড়ে চর্বির পরিমাণ। এতে স্বাস্থ্য ঝুঁকিও দেখছেন তারা। দানাদার খাদ্য খাওয়ায় আপনি অ্যানিম্যাল থেকে যে প্রোডাক্ট পাবেন সেটা স্বাস্থ্যসম্মত হবে না। স্বাস্থ্যসম্মত প্রোডাক্ট পাইতে গেলে এটাকে অবশ্যই সবুজ ঘাস বা রাফেজ বেসড ফিডিং যেটা, সেটার দিকে যেতে হবে। খাদ্য খরচ যদি আপনি এই 70 টাকা থেকে 35 টাকা 40 টাকা নিয়ে আসতে পারেন, অবভিয়াসলি এখানে মাংসের দাম ড্রাস্টিক্যালি এই 500-600 টাকার ভিতরে নিয়ে আসা সম্ভব। আকার ভেদে গরু প্রতি দিনে ঘাস লাগে 15 থেকে 25 কেজি। তা যোগান দিতে পারে উচ্চ ফলনশীল নেপিয়ার, ভুট্টা, জাম্বু ও জার্মান ঘাস। অল্প জমিতে আবাদেই তা দিয়ে সারা বছরের পশুখাদ্য নিশ্চিত করা সম্ভব। এখন এ নিয়ে কাজ করছে মন্ত্রণালয়। 10% জায়গায় যদি কেউ ঘাস চাষ করে তাহলে 10-20টা 15টা গবাদি পশু নিয়ে যে ফার্মগুলো আছে তার খাবার যোগান দেওয়া সম্ভব, এবং সেই খাবারের মানও গ্রিন যে একটা কি বলে যে ফ্লেভার সেটা থাকবে। সারা দেশে ঘাস। আর এই ছিল অর্থনীতি স্বাধীনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সবশেষ খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।